Dear students, welcome to the online class organized by Police Lines School, Narayanganj. Students of class 9, how are you? Hope all of you are fine, safe and sound by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine and safe. However, without wasting any more time, let's get started. Okay? Today we are going to read lesson 2 of unit 3. Can you guess, my dear students, about the topic? Okay, let's see. Here is a picture, and do you have any idea what is her profession? Okay, I think you can guess. Jai hok, we can see a working woman, don't we? Yes. আমরা দেখতে পাচ্ছি একজন কর্মজীবী নারী যিনি একটি মেশিন চালাচ্ছেন। আচ্ছা, তোমরা কি এবার গেস করতে পারছো যে আজ আমরা কি টপিক নিয়ে কথা বলবো বা কি টপিক নিয়ে আজ আমরা পড়াশোনা করব? আমরা যে টপিকটি পড়ব সেটা এই কর্মজীবী নারী বা যে কোনো কর্মজীবী ব্যক্তির সাথে সম্পর্কিত। ওকে, তাহলে দেখি আসলে বিষয়টা কি। ওকে, here are also two pictures. In one picture we can see a lot of working people, and in another picture we can see a picture of hand. তাই না? আচ্ছা, অলরেডি তোমরা মনে হয় বুঝতে পেরেছো যে আমাদের আজকে টপিকটি কি। এখানে দেখো 1 May, that means 1st May, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। আজ আমরা যে টপিকটি নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, দ্যাট মিন্স 1st May. ওকে, এটার সাথে কর্মজীবী লোকদের কিন্তু একটা মিল আছে, কর্মজীবী লোকদের একটা কানেকশন আছে, তাই না? সম্পর্ক আছে, কারণ 1 মেকে বলা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস। আচ্ছা, আমরা আজ পড়ব যে এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের পিছনের ঘটনাটা কি, অর্থাৎ এর পটভূমিটা কি। আসলে প্রত্যেকটা অর্জনের পিছনে কিন্তু একটা সংগ্রাম, একটা সংগ্রামের ইতিহাস থাকে, একটা কষ্টের ইতিহাস থাকে। 1 মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এর পিছনেও কিন্তু একটা কষ্টের ইতিহাস আছে, সংগ্রামের ইতিহাস আছে। অনেক মানুষের স্যাক্রিফাইস আছে। স্যাক্রিফাইস ছাড়া এই পৃথিবীতে এই পর্যন্ত কোনো অর্জন কিন্তু সম্ভব হয়নি, কোনো বড় অর্জন সম্ভব হয়নি কোনো স্যাক্রিফাইস ছাড়া। ওকে, চলো আমরা কিছু ভোকাবুলারি পড়ব। এটা হচ্ছে তোমাদের যে মূল প্যাসেজটি আছে সেটা বুঝতে সাহায্য করবে। তো প্রথম ভোকাবুলারিটা হচ্ছে কমেমোরেট। কমেমোরেট হচ্ছে স্মরণ করা বা স্মৃতিচারণ করা। ওকে, স্মৃতিচারণ করা। এস্টাবলিশ, প্রতিষ্ঠা করা। এস্টাবলিশ হচ্ছে প্রতিষ্ঠা করা। ওকে, এরপর হচ্ছে স্ট্রাগল। স্ট্রাগল হচ্ছে সংগ্রাম, যুদ্ধ। রেভলিউশন, বিপ্লব। আচ্ছা, বিপ্লবটা কি? বিপ্লব হচ্ছে আ গ্রেট চেঞ্জ, একটা বিশাল পরিবর্তন। যে কোনো সেক্টরে যখন অভাবনীয় কোনো পরিবর্তন সংগঠিত হয় তখন সেটাকে কি বলা হয়? বিপ্লব বলা হয়। ইংলিশে হচ্ছে রেভলিউশন। রেভলিউশন। এরপর হচ্ছে ডিমান্ড। ডিমান্ড হচ্ছে দাবি করা, চাওয়া, চাহিদা। ওকে, অ্যাড্রেস, আমরা সবাই জানি অ্যাড্রেস মানে ঠিকানা, তাই না? তোমরা সবাই জানো যে অ্যাড্রেস অর্থ ঠিকানা। আচ্ছা, অ্যাড্রেসের কিন্তু আরেকটি অর্থ আছে। সেটা কি? সেটা হচ্ছে কারো সাথে কথা বলা। স্পিক। স্পিক, টেল,
এগুলো হচ্ছে এর সিনোনিম। বুঝতে পেরেছ? ধরো কোনো বিষয়ের উপর আমি তোমাদেরকে তোমাদের সামনে রেখে কোনো বক্তব্য প্রদান করলাম, তার মানে কি করলাম, আমি অ্যাড্রেস করলাম, ওই বিষয়টা অ্যাড্রেস করলাম তোমাদের কাছে। বুঝতে পেরেছ? ওকে। ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত, ইন্সপায়ার্ড। ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রম কল্যাণ সমিতি। এটা হচ্ছে যে কতজন ওয়ার্কার্স মিলে কি করে, তাদের পক্ষে কথা বলে, তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলে, তাদেরকে লিড দেয়। বুঝতে পেরেছি? এটা হচ্ছে ট্রেড ইউনিয়ন, এটা শ্রম কল্যাণ সমিতি। স্ট্রাইকার ধর্মঘটকারী। আচ্ছা, ধর্মঘটকারী হচ্ছে যে কোনো এটা হচ্ছে আসলে এটা একটা প্রতিবাদের একটা ভাষা, ধর্মঘট করা, স্ট্রাইক করা। এটা হচ্ছে যে কোনো কাজ বন্ধ রেখে কোনো একটা দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত আদায় না হয়, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সেই দাবিটা মেনে না নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ রেখে প্রতিবাদ করা, এটা হচ্ছে স্ট্রাইক করা। আর যিনি এটা করেন তাকে বলা হয় স্ট্রাইকার। বুঝতে পেরেছ? এরপর হচ্ছে ওন্ডেড হচ্ছে আহত। স্ট্রাইক ব্রেকার এটা হচ্ছে ধর্মঘট ভঙ্গকারী, অর্থাৎ যারা ধর্মঘট করে তারা হচ্ছে স্ট্রাইকার। আর ধর্মঘট যারা ভেঙে ফেলে বা এটা ছেড়ে যারা পিছু হটে তাদেরকে বলা হয় স্ট্রাইক ব্রেকার। এরপর হচ্ছে আর্জ হচ্ছে ইন্সপায়ার, অনুপ্রাণিত করা, পারসুয়েট করা, কোনো কিছু কাউকে বোঝানো, কনভিন্স করা কোনো কিছু করার জন্য। ঠিক আছে? এরপর হচ্ছে কি আমরা আর্জ পড়েছি। এরপর হচ্ছে এক্সপ্লয়েটেড হচ্ছে শোষিত হচ্ছে কারো দাবি, কেউ কোনো অধিকার সেই অধিকার পাওয়ার যোগ্য কিন্তু সেই অধিকার তাকে না দেওয়া, তাকে ঠকানো, এটাকে বলা হবে শোষিত। ঠিক আছে? এরপর হচ্ছে গিভ ইন হচ্ছে আত্মসমর্পণ করা। ঠিক আছে? আত্মসমর্পণ করা। তোমরা জেনে থাকবে যে 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আমাদের বাংলাদেশি বাহিনীর কাছে বা মিত্রবাহিনীর কাছে কি করেছিল? আত্মসমর্পণ করেছিল, মানে তারা মেনে নিয়েছিল, তারা নিজেকে সমর্পণ করেছিল। দ্যাট মিন্স গিভ ইন। বুঝতে পেরেছ? আত্মসমর্পণ করা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা সরাসরি লেসনে চলে যাব। এখানেও দেখো একটি হাতের ছবি আছে, 1 মে। আচ্ছা, হাতের ছবি কেন বলো তো? এখানে কেন মাথার ছবি নেই বা পায়ের ছবি নেই? আসলে এখানে একটা সিম্বলিক মিনিং আছে। হাত দিয়ে সঙ্গবদ্ধতা বোঝানো হচ্ছে। হাত দিয়ে যে এই হাত দিয়ে আমরা কি করি, যারা শ্রমিক তারা কিন্তু এই হাত দিয়েই কাজ করে, তাই না? এই হাত দিয়ে কাজ করে, প্রতিবাদ করার সময়ও এই হাত দিয়ে প্রতিবাদ করে, সঙ্গবদ্ধ হওয়ার সময়ও, তাই না? তো যাই হোক, এই জন্য এখানে হাতের ছবি। ওকে, লেসন 2 মে ডে। এই যে 1 মে, এটাকে মে ডে বলা হয়। এখানে কিছু কোশ্চেন আছে পিকচার রিলেটেড। হ্যাঁ, আমরা অলরেডি জেনে ফেলেছি আসলে আমাদের টপিক সম্পর্কে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? অ্যান্ড নাম্বার 2, ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার? হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে? আচ্ছা, তোমাদের গেস করতে বলেছে যে আসলে কি হয়েছিল এই দিন। হ্যাঁ, এবং এটা কি কোনো ঐতিহাসিক কোনো ঘটনার সাথে এই পিকচারটার কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, আলবত আছে, তাই না? এই পিকচারটার অবশ্যই একটা ইতিহাস আছে। হ্যাঁ, সেটা কি? শ্রমিকদের অধিকার আদায়ের ইতিহাস। ওকে, আসলে অনেক আগে, মানে 1 মে 1900 তোমার এই 1 মে অর্জন করার আগের যে সময়টা, সেটার একটু প্রেক্ষাপট আমি বাংলায় বলছি। তখন হচ্ছে শ্রমিকদের অনেক কাজ করতে হতো। তাদের অনেক ঘন্টা, 13, 14, 17, 18 এরকম ঘন্টা তাদের কাজ করতে হতো। হ্যাঁ, যে পরিমাণ কাজ করতো তারা, সেই পরিমাণ স্যালারি তারা পেত না।
তাদের প্রাপ্য যে মজুরি সেটা পেত না, এবং তাদের প্রচুর পরিমাণে খাটতে হতো। তো তাদের অনেক অধিকার থেকে বঞ্চিত করা হতো। অবশেষে কী করে তারা দাবি পেশ করে যে না, আমাদের একটা ফিক্সড টাইম থাকবে এবং আমাদের ছুটির দিন থাকবে সপ্তাহে, ঠিক আছে, আমরা ফিক্সড টাইম কাজ করব এবং এর চেয়ে বেশি যদি কাজ করি সেটা আমাদের অতিরিক্ত কাজ বা আমাদের অতিরিক্ত সেই কাজের জন্য আমাদের অতিরিক্ত মজুরি দিতে হবে। এই ধরনের বিভিন্ন দাবি দেওয়া তারা পেশ করে, এবং যেটা হয় সব সময়, যেহেতু শ্রমিক, মালিক পক্ষের সাথে তাদের একটা সংঘর্ষ হয়। মালিক পক্ষ তো আর মেনে নিবে না সহজে, তাই না? তো আলটিমেটলি যেটা হয় সেটা আমরা একটু পর পড়ছি, ঠিক আছে? আমরা প্যাসেজ পড়তে পড়তে বাকিটা জেনে নিচ্ছি। চলো আমরা পড়া শুরু করি। ওকে, আচ্ছা, দেখো, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. বিশাল বড় লাইন, আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। মে ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় 1 মে, অর্থাৎ মে মাসের 1 তারিখ। কোথায় পালন করা হয়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বত্র। কেন করা হয়? টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস, ঠিক আছে, ঐতিহাসিক সংগ্রাম এবং উৎসর্গ অফ দ্য ওয়ার্কিং পিপল, কাদের? শ্রমিকদের বা শ্রমজীবী লোকদের সংগ্রামের কথা, ঐতিহাসিক সংগ্রামকে আমরা মনে করে, ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করে এই দিন 1 মে মানে মে মাসের 1 তারিখ মে ডে হিসাবে পালন করা হয়। এবং তাদের সংগ্রামটা কিসের ছিল? টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা মানে শ্রম দিবে তারা। এই যে বিষয়টা, এটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা এই দিন সংগ্রাম করেছিলেন, এবং তারা অনেকেই এই দিন জীবনও বিসর্জন দিয়েছেন, তাদের স্যাক্রিফাইস আছে, তাই না? ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, প্রায় বিশ্বের প্রায় সব দেশেই এটা সরকারি ছুটির দিন, ঠিক আছে। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য 18th and 19th centuries, ঠিক আছে, এখানে দেখো, এখানে কিন্তু একটা টার্ম এসেছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লব। এই বিষয়টার কথা হয়তো তোমরা শুনে থাকবে, শিল্প বিপ্লবের কথা। এই সময় হয়েছিল কি? শিল্প বিপ্লবের সময় বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি হয়েছিল, এবং বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অনেক নতুন নতুন মেশিনারিজ আবিষ্কৃত হয়েছিল, এবং যার ফলে হয়েছিল কি, তোমার অনেক অনেক মিলস, ফ্যাক্টরিজ এগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, যার কারণে কাজের পরিধি কিন্তু অনেক বেড়ে গিয়েছিল, অনেক বেড়ে গিয়েছিল। এবং কাজের পরিধি বাড়লে আসলে কাজের চাপটা কাদের উপর পড়ে? যারা কাজ করে, শ্রমিকদের উপর, যার কারণে সেই সময় শ্রমিকদের উপর অনেক অনেক প্রেশার ছিল, বুঝতে পেরেছ? তো সেই শিল্প বিপ্লবের সময় থেকে, সময়টা কখন ছিল? 18 এবং 19 শতকে। শিল্প বিপ্লবটা কোথায় হয়েছিল? ইন ইউরোপ অ্যান্ড দ্য US, ওকে। তো সেই সময় থেকে দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিলস এবং ফ্যাক্টরি যে ওয়ার্কার ছিল তাদের হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট, তাদের অনেক দীর্ঘক্ষণ কাজ করতে হতো, তাদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হতো, 14 or even more hours a day, অর্থাৎ একদিনে 14 ঘন্টা অথবা তার চেয়েও বেশি সময় ধরে তাদের কাজ করতে হতো। তোমরা চিন্তা করে দেখো একটা বিষয়, যে 24 ঘন্টায় একদিন, এর মধ্যে আমাদের ন্যূনতম 6 থেকে 7 ঘন্টা আমাদের ঘুমাতে হয়, ঠিক আছে। তো 24 ঘন্টা থেকে যদি 6-7 ঘন্টা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে থাকে কত ঘন্টা? 17 ঘন্টা। 7 ঘন্টা বাদ দিলে থাকে 17 ঘন্টা। আচ্ছা, এবার দেখো, 17 ঘন্টার মধ্যে তাদের 14 ঘন্টা বা তার চেয়ে বেশি, অর্থাৎ 15-16 ঘন্টা তাদের কাজ করতে হতো, অর্থাৎ ঘুম ছাড়া তাদের আনুষঙ্গিক যে কাজকর্মগুলো তাদের কিন্তু তারা সময় পেত না, এতটা প্রেশারে থাকতো তারা।
তো যাই হোক, আরেকটা বিষয় তোমাদের বলি যেটা এমসিকিউতে প্রায়ই আসে এবং তোমরা না জানার দরুন এই ভুলটা করে থাকো, সেটা হচ্ছে 18 শতাব্দী এবং 19 শতাব্দী। হ্যাঁ, তো 18 শতাব্দী শুরু হয় কোথা থেকে বলো তো? এটা মনে রাখবে যে 18 শতাব্দী এটা শুরু হয় 1701 সাল থেকে। 1701 সাল থেকে শুরু হয় 1799। বুঝতে পেরেছ? আমরা জানি যে 100 বছরে 1 সেঞ্চুরি হয়, তাই না? 1 শতাব্দী হয়। তো এটাও কিন্তু মনে রাখবে। হ্যাঁ, মানে তাহলে কি হলো, 1701 থেকে 1800 পর্যন্ত 18 শতাব্দী, এবং একইভাবে 19 শতাব্দী 1801 থেকে এরকম 100 বছর হচ্ছে 19 শতাব্দী। তো এটা একটু মাথায় রাখবে। তো যাই হোক, সেই সময় থেকে ওয়ার্কার্সদের অনেক বেশি কাজ করতে হতো। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Company in Chicago went on strike demanding an 8-hour workday. আচ্ছা, এখানে কি বলেছে দেখো, বলেছে যে 1886 সালের পহেলা মে, কত সাল? 1886 সালের পহেলা মে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, অর্থাৎ শ্রম কল্যাণ সমিতি, হ্যাঁ, শ্রম কল্যাণ সমিতি, তাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো, শিকাগোর একটা কোম্পানি যেটার নাম হচ্ছে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, এই কোম্পানির অর্ধেক ওয়ার্কাররা কি করেছে? ওয়েন্ট অন স্ট্রাইক, তারা ধর্মঘট করেছিল। হ্যাঁ, ডিম্যান্ডিং অ্যান 8-hour ওয়ার্কডে, তাদের দাবি কি ছিল? 8-hour ওয়ার্কডে, অর্থাৎ প্রতিদিন তাদের 8 ঘন্টা করে তারা কাজ করবে, এই দাবি নিয়ে তারা স্ট্রাইক করেছিল। 2 days later, 2 দিন পর, 2 days later, a workers' rally was held near the McCormick Harvester Machine Company. আচ্ছা, 2 দিন পর কি করেছে? ওয়ার্কারদের একটা র্যালি। এখানে একটু খেয়াল করো, তোমাদের একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে দেখো, ওয়ার্কার্স বিষয়টা দেখো, এখানে অ্যাপোস্ট্রফি দিয়েছে সবার শেষে। এটা কিন্তু একটা গ্রামেটিক্যাল রুলের মধ্যে পড়েছে। অ্যাপোস্ট্রফি কোথায় হয়? অ্যাপোস্ট্রফি হয় যখন কোনো মালিকানা বা এর সম্পর্ক থাকে, যেমন ধরো রহিমের বই, রহিমস বুক, হ্যাঁ, তারপর হচ্ছে সুজানার কলম, সুজানাস পেন, হ্যাঁ, সুজানা দিয়ে আমরা কি করি? অ্যাপোস্ট্রফি এস দিয়ে তারপর পেন দিই। ওকে, আচ্ছা, তো এখানে ওয়ার্কারদের র্যালি, তো এখানে শেষে হয়েছে, দেখো এসের আগে কিন্তু হয়নি, শেষে হয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যদি এরকম কোনো প্লুরাল ওয়ার্ড থাকে, ওয়ার্কার্স, অনেক ওয়ার্কার ছিল সেখানে, এবং তাদের র্যালি, যেহেতু প্লুরাল তাই অ্যাপোস্ট্রফিটা শেষে হয়েছে, এসের পরে হয়েছে, এটা খেয়াল করবে। তো ওয়ার্কারদের র্যালি, শ্রমিকদের একটা র্যালি, ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির পাশেই তাদের একটা র্যালি হয়েছিল, অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার্স জয়েন্ড ইট, এবং প্রায় 6000 শ্রমিক এতে যোগদান করেছিল। অনেক কিন্তু, 6000 হিউজ অ্যামাউন্ট, তাই না? দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। এই র্যালিটা মানে এই র্যালিতে বক্তব্য দিয়েছিলেন কারা? লেবার লিডার হচ্ছে যারা নেতা ছিলেন। তো শ্রমিক নেতা যারা ছিলেন তারা এখানে বক্তব্য প্রদান করেছিলেন। দে আর্জড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার। আচ্ছা, আর্জ মানে তারা অনুপ্রাণিত করেছিল, তারা উৎসাহিত করেছিল ওয়ার্কারদের কি করতে? টু স্ট্যান্ড টুগেদার। স্ট্যান্ড মানে কি? শুধু স্ট্যান্ড হচ্ছে দাঁড়ানো, তাই না? আর স্ট্যান্ড টুগেদার মানে একসাথে সঙ্গবদ্ধ থাকার জন্য উৎসাহিত করেছিল। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল। গো অন হচ্ছে কন্টিনিউ করা, চালিয়ে যাওয়া, তাদের যে সংগ্রাম সেটা চালিয়ে যাওয়ার জন্য তারা উৎসাহ প্রদান করেছিল। আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস।
বসদের কাছে, যাতে তারা নতি স্বীকার না করে, আত্মসমর্পণ না করে। এই তিনটা বিষয়ে তারা অনুপ্রাণিত করেছিল, উৎসাহিত করেছিল। সেটা হচ্ছে 1 নম্বর, টু স্ট্যান্ড টুগেদার, মানে একতাবদ্ধ হয়ে থাকা। ঠিক আছে, একতাবদ্ধ হয়ে থাকা। আচ্ছা, এরপর হচ্ছে টু গো অন দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে নেওয়া। অ্যান্ড দেন নট টু গিভ ইন দেয়ার বসেস, দ্যাট মিন্স নট টু সারেন্ডার টু দেয়ার বসেস, তাদের বসের কাছে সারেন্ডার না করা। ওকে, অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, এই র্যালির একটা পয়েন্টে এসে কি করছিল, সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, কিছু ধর্মঘট ভঙ্গকারী তারা সেই মিটিংটা ত্যাগ করতে শুরু করলো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক, আর যারা ধর্মঘটকারী ছিল, হ্যাঁ, একদল কী করছিল, ওই মিটিং প্লেস যেখানে বক্তব্য দিচ্ছিল, হ্যাঁ, শ্রমিক নেতারা, লেবার লিডার্সরা, তো সেখান থেকে কিছু লোক তারা ধর্মঘট ভেঙে রাস্তায় নেমে পড়েছিল। আর তাদেরকে ফিরিয়ে আনার জন্য আরেক দল, যারা মিটিং প্লেসে ছিল এবং ধর্মঘট করছিল, হ্যাঁ, তারা ফিরিয়ে আনার জন্য রাস্তায় গিয়েছিল। Suddenly about 200 policemen attacked them with clubs and revolvers. হঠাৎ করে প্রায় 200 জন পুলিশ তাদেরকে আক্রমণ করলো। ক্লাব হচ্ছে লাঠি, মোটা মোটা লাঠি। পুলিশদের দেখেছো না, মোটা মোটা লাঠি তারা হাতে রাখে, দেখেছো তো, ওটাকে বলা হয় ক্লাব। আর রিভলভার তো সবাই চেনই, রিভলভার এবং লাঠি নিয়ে পুলিশরা তাদেরকে আক্রমণ করে। তো আক্রমণ করার পর রেজাল্ট কি, ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, সেই সময় সাথে সাথে একজন স্ট্রাইকার মারা যায়। আর 5 or 6 others were seriously wounded, 5 থেকে 6 জন খুব মারাত্মকভাবে আহত হয়। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজিওর্ড, আর অনেকেই আহত হয়, মারাত্মকভাবে আহত হয় 5 থেকে 6 জন, আর একজন তো মারাই যায়, আর অনেকেই আহত হয়। ঠিক আছে, একটু আগেই আমরা বলেছিলাম না শুরুতে, যে এর পিছনে একটা সংগ্রাম আছে, এর পিছনে স্যাক্রিফাইস আছে, রক্ত ঝরাতে হয়েছে এই অ্যাচিভমেন্টটার জন্য। বুঝতে পেরেছ যে কিভাবে তারা এই অধিকারটা আদায় করেছিল। এখন ওয়ার্কিং পিপল যারা আছে তারা যে অধিকারগুলো ভোগ করে, বা আমরা যে অধিকারগুলো ভোগ করি। তো যাই হোক, দেখো, দ্য ইভেন্টস অফ May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. আচ্ছা, কি বলেছে দেখো, ইভেন্টস অফ May 1, 1886, অর্থাৎ বলেছে যে 1986 সালের 1 মে এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো কি, এটা একটা রিমাইন্ডার, হ্যাঁ, এটা একটা রিমাইন্ড বলি আমরা কাউকে কোনো কিছু মনে করিয়ে দিলে সেটাকে বলা হয় রিমাইন্ড, আর যে বিষয়টা মনে করিয়ে দেয় সেটা হচ্ছে রিমাইন্ডার। বুঝতে পেরেছ? তো এই ঘটনাগুলো হচ্ছে রিমাইন্ডার, স্মৃতিচিহ্ন, যেটা মনে করিয়ে দেয় ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, অর্থাৎ শ্রমিকরা শোষিত হতেই থাকবে আনটিল অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না দে স্ট্যান্ড আপ, তারা কি করে, এখানে স্ট্যান্ড আপ মানে হচ্ছে তারা সংঘবদ্ধ হয়, হ্যাঁ, তারা প্রতিবাদ না করে ততক্ষণ পর্যন্ত। অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লাইফস। ওয়ার্কিং কন্ডিশনস হচ্ছে তারা যে পরিশ্রম করে, তারা যেখানে কাজ করে সেই
সিচুয়েশনগুলো বা তাদের যে সারাউন্ডিংস, তাদের বিভিন্ন সেফটির জন্য যে বিভিন্ন ইকুইপমেন্টস দেওয়া হয়, সার্বিক অবস্থা, হ্যাঁ, তো ওয়ার্কিং কন্ডিশনসগুলো আরও ভালো ওয়ার্কিং কন্ডিশনসের জন্য আরও ভালো পে বলতে এখানে বেতন বোঝানো হয়েছে, আর আরও ভালো জীবনযাপনের জন্য তারা যতক্ষণ পর্যন্ত না কি করে, প্রতিবাদ করে, কথা না বলে, ততক্ষণ পর্যন্ত দেখা যাবে তাদেরকে শোষণ করতেই থাকবে মালিক পক্ষ। বুঝতে পেরেছ? দ্যাট মিন যেখানে অন্যায় হবে, যেখানে বিবেচকের মতো কাজ করা হবে না, সেখানে অবশ্যই কি করতে হবে, তাদেরকে কথা বলতে হবে, তাদেরকে সংঘবদ্ধ হতে হবে, তাদেরকে প্রতিবাদ করতে হবে, তাহলে পরে তারা আর এক্সপ্লয়েটেড হবে না। এখন চিন্তা করো যে এই যে ওয়ার্কিং পিপল, তারা যদি এই প্রতিবাদটা না করতো, তারা যদি স্ট্রাইক না করতো, এই বিষয়টা ডিমান্ড করে যে 8 আওয়ার্স ওয়ার্ক ডে, তাহলে কিন্তু বর্তমানে যে শ্রমিকরা বিভিন্ন মিলস, ফ্যাক্টরিজ, বিভিন্ন প্রতিষ্ঠানে 8 ঘন্টা করে শ্রম দিতে হয়, এই বিষয়টা কিন্তু, এই সুবিধাটুকু কিন্তু আমরা পেতাম না। বুঝতে পেরেছ? তো যাই হোক, এই ছিল পহেলা মে বা মে ডের পিছনের ঘটনা বা পটভূমি, যেটা আমরা আজকে আলোচনা করলাম। আচ্ছা, এখানে একটা নোটস আছে, দেখো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সেই সময়কাল, স্পেশালি ইন দ্য 18th and 19th centuries ইউরোপ, when machines were invented and first factories were established. এটা আমরা আগেই বলেছি যে এটা হচ্ছে সেই সময়, বিশেষ করে 18-19 শতকে ইউরোপে যখন অনেক মেশিনস আবিষ্কৃত হয়েছিল এবং প্রথম ফ্যাক্টরিগুলো প্রথম এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত হয়েছিল, অনেক ফ্যাক্টরিজ তখন প্রতিষ্ঠিত হয়েছিল। আর 2 নাম্বার দেখো, ট্রেড ইউনিয়ন, এটা হচ্ছে অ্যান অর্গানাইজেশন দ্যাট রিপ্রেজেন্টস ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। এটা একটা অর্গানাইজেশন অর্থাৎ সংগঠন, যেটা কি করে, প্রতিনিধিত্ব করে, দ্যাট রিপ্রেজেন্টস ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিলস এবং ফ্যাক্টরিজের ওয়ার্কারদের। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের সিন প্যাসেজ। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, সুতরাং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এটা। এখানে কিছু কোশ্চেন্স আছে, দেখো, হোয়াট ডাজ মে ডে রেফার টু বলতে কি বোঝানো হয়, মে ডে বলতে কি বোঝানো হয়। 2 নাম্বার, হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন আ ডে বিফোর দ্য মে 1 স্ট্রাইক, অর্থাৎ পহেলা মে স্ট্রাইকের আগে কতক্ষণ ধরে ওয়ার্কার্সদের কাজ করতে হতো? মনে আছে তোমাদের? 14 ঘন্টা বা তারও বেশি সময়। আচ্ছা, নাম্বার 3, হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন আ স্ট্রাইক? শিকাগোর যে শ্রমিক ছিল তারা কেন ধর্মঘটে গিয়েছিল? হ্যাঁ, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1886? 1886 সালের পহেলা মের ঘটনাগুলো থেকে তুমি কি শিক্ষা পেলে বা তুমি কি জানতে পেলে? এই হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো। এগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক করবে এবং হোমওয়ার্ক করে তোমরা সেটা কি করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবে। কোশ্চেনগুলো অবশ্য তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে, 35 নাম্বার পেজ তোমার টেক্সট বইয়ে পেয়ে যাবে। অ্যান্ড নাম্বার সিতে এখানে কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, ক্লু দেওয়া আছে, ক্লুগুলো বসিয়ে তোমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কিছু নাই তোমাদের হোমওয়ার্ক হিসাবে, তাহলে শুধুমাত্র কোশ্চেন থাকলো আর হচ্ছে একটা শূন্যস্থান থাকলো। আর অ্যাজ ইউজুয়াল যেটা আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে বলি সেটা হচ্ছে তোমরা আগে শব্দার্থগুলো খুব ভালো করে মেমোরাইজ করবে, মুখস্থ করে নেবে, ঠিক আছে? আর সম্ভব হলে তোমরা সাথে একটা করে সিনোনিম পড়বে। সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ, যেটা তোমাদের অনেক কাজে লাগবে। আর তারপর প্যাসেজটি পড়ে এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে তোমাদের হোমওয়ার্ক হিসেবে এগুলো করে ফেলবে, ওকে? আরও ভালো হবে তোমরা এই প্যাসেজের উপর, হ্যাঁ, তোমাদের এই প্যাসেজের উপর ইংলিশ বুকে
তোমাদের যেটা আছে সাজেস্ট করা হয়েছে যে বইটা, সেখানে দেখবে সিন প্যাসেজ আছে, মডেল কোশ্চেন, সেখান থেকে 1, 2, 3 করে ফেলবে, তাহলে আরও বেশি ভালো করে তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন হবে। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। তারপরও যদি সমস্যা হয়, উইদাউট এনি হেজিটেশন, হ্যাঁ, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি ট্রাই করব নেক্সট ক্লাসে ফার্স্টে তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো একটু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এবং তারপর নতুন ক্লাস করার জন্য। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।